হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব চ্যাপ্টার 8 মেন মেমোরি। তো মেন মেমোরিতে আমাদের মূল কাজটাই হচ্ছে মেমোরিকে ম্যানেজ করা, মানে মেমোরি ম্যানেজমেন্টটাই এখানে মূল কাজ। তো মেমোরি ম্যানেজমেন্ট হচ্ছে তেমন কিছুই না, মানে ওএসের একটা ফাংশন যেটার মাধ্যমে আমরা মেমোরিকে ম্যানেজ করতে পারি। তো এখানে দেখেন মেমোরি ম্যানেজমেন্টের তিনটা ধাপ আছে, সেটা হচ্ছে সাইজ, অ্যাক্সেস টাইম আর পার ইউনিট কস্ট। ঠিক আছে, এই তিনটে ইউজ করে হচ্ছে একটা মেমোরিকে ম্যানেজ করা হয়। তো এখন দেখেন এই যে মেমোরি কেন ইউজ হয়? একটা প্রসেসকে এক্সিকিউট করতে। অ্যান্ড প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম যেটা কিনা এক্সিকিউশনের জন্য যায়, তখন তাকে প্রসেস বলি, তাই না? এখন কথা হচ্ছে প্রসেসকে কে হচ্ছে এক্সিকিউট করে। প্রসেসকে হচ্ছে সিপিইউ এক্সিকিউট করে। এখন সিপিইউ সরাসরি হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে যেতে পারে না। আমরা জানি মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তো সিপিইউ এর সাথে সেকেন্ডারি মেমোরির কোনো ডিরেক্ট কানেকশন নাই। এটাকে হচ্ছে বিভিন্ন স্টেপ পার করে তার সাথে, মানে সেকেন্ডারি মেমোরির সাথে ইনফরমেশন করতে হয়, শেয়ার করতে হয়। তো সিপিইউ হচ্ছে মেনলি র্যাম থেকে ডাটাকে এক্সিকিউট করে। কেন? দেখেন সেকেন্ডারি মেমোরির যে স্পেসটা এটা অনেক বড়, তাই না? সিপিইউ যদি এই সেকেন্ডারি মেমোরি থেকে ডাটাকে অ্যাক্সেস করতে চেত, সেখানে কী হতো? অনেক বেশি টাইম ওয়েস্ট হতো, তাই না? যেহেতু র্যামের সাইজ ছোট এবং সেটা সহজেই শেয়ার করা যাচ্ছে, সিপিইউর সাথে সরাসরি কানেক্টেড, সেই জন্য হচ্ছে র্যামের মাধ্যমে আমরা ইজিলি যে কোনো ধরনের ইনফরমেশন বা বিভিন্ন ধরনের প্রসেস এক্সিকিউট করতে পারি। তো র্যামের থেকেও আবার দুইটা ভাগ আছে, যেটা হচ্ছে রেজিস্টার আর ক্যাচ। তো আমরা যেহেতু মেন মেমোরি নিয়ে কথা বলবো, তো আজকে আমরা রেজিস্টার আর ক্যাচ দেখবো না, জাস্ট র্যাম মানে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আমরা ইজিলি বলতে পারি যে সিপিইউ হচ্ছে প্রাইমারি থেকে কোনো একটা প্রসেসকে এক্সিকিউট করে। আমাদের সেকেন্ডারি মেমোরিতে একাধিক প্রসেস থাকতে পারে। ঠিক আছে, সেখান থেকে র্যাম তার যতদূর সম্ভব ততদূর প্রসেসকে সে এর মধ্যে নিবে এবং সিপিইউকে দিবে। কেন একাধিক প্রসেসকে এখানে র্যামের মধ্যে নিবে? দেখেন, ধরেন P1 হচ্ছে র্যামে আসছে এবং সিপিইউ তাকে এক্সিকিউশনের জন্য নিয়ে গেছে। এখন P1-এর তো বিভিন্ন ধরনের আইও আসতে পারে, তাই না? ইন্টারাপ্ট আসতে পারে বা আইও রিকোয়েস্ট আসতে পারে ইউজারের থেকে। তো সেক্ষেত্রে কী হবে? P1 তো চলে গেল, তখন সিপিইউটা আইডল থাকবে, তাই না? সেক্ষেত্রে সে যাতে মানে আইডল বসে না থাকে, সেজন্য হচ্ছে আমাদের একাধিক প্রসেসকে র্যামের মধ্যে নিতে হবে, যাতে যদি P1 এক্সিকিউশনে চলে যায় বা হচ্ছে করে আইও কোনো রিকোয়েস্ট আসে ইউজার থেকে, সেখানে যাতে অন্য কোনো প্রসেস তখন সিপিইউতে আবার এক্সিকিউশনের সুযোগ পায়। সেজন্য হচ্ছে র্যামের মধ্যে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব প্রসেসগুলোকে একসঙ্গে গ্যাদার করা, যার মাধ্যমে হচ্ছে আমাদের সিপিইউটা খুব স্মুথলি আমাদের প্রসেসগুলোকে এক্সিকিউট করতে পারে। তো এটা মেনলি ছিল মেমোরি ম্যানেজমেন্টের একটা বেসিক কনসেপ্ট। তার সাথে আমরা এখন দেখি কন্টিগিয়াস অ্যান্ড নন কন্টিগিয়াস মেমোরি অ্যালোকেশন। তো কন্টিগিয়াস মেমোরি অ্যালোকেশনটা কি? দেখেন, the contiguous is a memory allocation method that allocate a single contiguous section of memory to a process। অর্থাৎ এই কন্টিগিয়াসের মাধ্যমে কী হয়? এটা মেমোরির সিঙ্গেল সেকশন এক্সিকিউট হয়। যেমন ধরেন আমরা এই এক্সাম্পল দিয়ে বুঝি। দেখেন, আমাদের যখন একটা প্রসেস সেকেন্ডারি মেমোরি থেকে কোনো একটা প্রাইমারি মেমোরিতে আসবে, সেই সময় সেখানে কি হবে? প্রাইমারি মেমোরিতে তার জন্য একটা নির্দিষ্ট স্পেস থাকবে, তাই না? যে এই স্পেসে ওই প্রসেসটা এসে বসবে। তো এই যে একটা স্পেস আগে থেকেই ঠিক করে রাখা বা সেপারেট করে রাখা, এই জিনিসটাই হচ্ছে মেমোরি অ্যালোকেশন। তো মেমোরি অ্যালোকেশন দুই ধরনের, একটা হচ্ছে কন্টিগিয়াস আর একটা হচ্ছে নন কন্টিগিয়াস। তো আমরা প্রথমে কন্টিগিয়াসটা আলোচনা করছি। তো কন্টিগিয়াসের ক্ষেত্রে দেখেন, আমাদের সাপোজ এখানে একটা প্রসেস 1 আসছে এবং এখানে হচ্ছে 5 MB। তো আমাদের প্রাইমারি মেমোরিতে বিভিন্ন ধরনের ব্লক থাকে। ঠিক আছে, এই ব্লকের মধ্যেই হচ্ছে আমাদের এই প্রসেসগুলোকে এক্সিকিউট করতে হয় বা ওয়েটিং স্টেটে রাখতে হয়, যাতে সিপিইউ সেই প্রসেসটাকে এক্সিকিউট করতে পারে। তো অ্যাট এ টাইম আমরা একটা ব্লকের মধ্যে একটার বেশি প্রসেসকে রাখতে পারবো না। ঠিক আছে, কন্টিগিয়াসের ক্ষেত্রে কী হবে? দেখেন, কন্টিগিয়াস যে মেমোরি অ্যালোকেশন, সেটার ক্ষেত্রে হচ্ছে এই যে প্রসেস P1, এখানে দেখেন 4টা পার্টিশন আছে, তাই না? 10 MB, 20 MB, 30 MB আর 40 MB, মানে 4টা ব্লক আছে। 4টা ব্লকের মধ্যে 5 MB রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি 10 MBর যে ফার্স্ট ব্লকটা, সেখানে আমরা ইজিলি রাখতে পারি, কারণ 10 থেকে 5 ছোটো,
ইজিলি ওখানে থেকে যাবে 5 যে প্রসেসটা সেটা। তা আমরা যে P1কে যদি 10 MBর এই বক্সটাতে বা এই ব্লকটাতে রাখি সেটাই হচ্ছে কন্টিগিউয়াস, ঠিক আছে। আর নন কন্টিগিউয়াসটা কি, ধরেন আমাদের এখানে 5 MBটা আছে, তো এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি, যেমন ধরেন আড়াই আড়াই হতে পারে বা আরও আরও যদি জটিলভাবে কেউ ভাঙতে পারে সেরকমভাবে ভেঙে যদি রাখতে চায় সেটা হচ্ছে নন কন্টিগিউয়াস, ঠিক আছে। তো কন্টিগিউয়াস যেই মেমোরি অ্যালোকেশন সেটা মেনলি দুইটা পার্ট আছে, মানে ওটাকে কন্টিগিউয়াস করা হয় একটা মেমোরিকে পার্টিশন দেওয়ার জন্য। পার্টিশনের আবার দুটো ধাপ আছে, সেটা হচ্ছে ফিক্সড পার্টিশন আর একটা হচ্ছে ভ্যারিয়েবল পার্টিশন। আর নন কন্টিগিউয়াসেরও দুইটা সেগমেন্ট, সেটা হচ্ছে দুইটা পার্ট, সেটা হচ্ছে প্যাগিং আর সেগমেন্টেশন। তা আমরা ইন ডিটেলস হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে দেখবো এগুলো নিয়ে। তা আমাদের যেই মেমোরিতে জায়গা নিচ্ছি, যেমন ধরেন এই এক্সাম্পলটার ক্ষেত্রেই আমরা এখানে 10 MBতে হচ্ছে এই যে P1 প্রসেসের যে 5 MB ছিল সেটাকে রাখছি, তাই না। তাহলে দেখেন আমাদের এখানে 5 MB ইউজ হচ্ছে, তাহলে বাকি 5 MB কী হচ্ছে, আমাদের ওয়েস্ট হচ্ছে, তাই না। এই যে বাকি 5 MB যে ওয়েস্ট হচ্ছে সেটাই হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। তো এটা যেটা বললাম যে ফ্র্যাগমেন্টেশনের যে কনসেপ্টটা সেটা হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো প্রথমে দেখি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা কীভাবে হতে পারে। ধরেন এখানে আমাদের 4টা ব্লক আছে, তাই না। তো এখানে হচ্ছে আমাদের দুইটার প্রসেস আসছে, সেটা হচ্ছে 10 MB আর 25 MBর। তা আমাদের এই যে ব্লকগুলো সেগুলোর স্পেস কেমন, এটার হচ্ছে 20 MB, 30 MB, 10 MB আর 20 MB। তো ফার্স্ট ক্ষেত্রে দেখেন আমাদের P1 আসছে 10 MB, তাহলে আমরা ইজিলি হচ্ছে প্রথমে এখানে রাখতে পারি 20 MBর মধ্যে P1কে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখেন আমাদের 10 MB কিন্তু ওয়েস্ট হচ্ছে, তাই না। এই যে 10 MB যে ওয়েস্ট হচ্ছে এটাই হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আবার ধরেন P2 এখানে হলো, তাহলে এখানে 30 MB হচ্ছে স্পেস আছে, তাহলে আমরা এখানে 25 MBকে ইজিলি রাখতে পারি। তাহলে এখানে দেখেন, তাহলে আমরা এখানে 25 MB রাখলে 5 MB কিন্তু ওয়েস্ট হচ্ছে, এটাই হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। এখন আমরা দেখব এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কীভাবে হতে পারে। সেমভাবে দুইটার প্রসেসে এখানেও আমরা দিচ্ছি এক্সটার্নাল বোঝানোর জন্য। তো ফার্স্টে হচ্ছে আমাদের P1 হচ্ছে 10 MB, তো আমরা 20 MBর মধ্যে রাখলাম, তাহলে এখানে 10 MB P1 হচ্ছে রেখে ইউজ করছে, বাকি 10 MB কিন্তু ওয়েস্ট হচ্ছে, তাই না। কারণ আমরা বলছিলাম একটা প্রসেস অ্যাট এ টাইম একটা ব্লক অ্যাট এ টাইম একটা প্রসেসকে এক্সিকিউট করতে পারবে, একাধিক প্রসেসকে একটা ব্লক এক্সিকিউট করতে পারবে না, সেই জন্য। আর P2 দেখেন, P2 ছিল 25 MB, সেক্ষেত্রে দেখেন যে P2র ক্ষেত্রে এখানে 30 MBর ঘরে যদি আমরা রাখি তাহলে 25 MB সে ইউজ করছে, বাকি 5 MB কিন্তু ওয়েস্ট হচ্ছে। আবার যদি এই মুহূর্তে যদি P3 আসে সেখানে যদি 30 MB হয়, দেখেন তাহলে সিচুয়েশনটা কীরকম হচ্ছে। তা আমরা ফার্স্টে চেক করবো 20 MB, এখানে তো একটা প্রসেস আছে, এখানে আর কোনো প্রসেস ইউজ করা যাবে না, এখানেও একটা প্রসেস আছে, এখানেও আর কোনো প্রসেস ইউজ করা যাবে না, ফাঁকা আছে দুইটা স্পেস বা দুইটা ব্লক। এই দুটো ব্লকের সাইজ দেখেন 10 আর 20, 30-র সঙ্গে মিলছে না, তাহলে আমরা এই P3কে কিন্তু এই দুটো জায়গার এক জায়গায় রাখতে পারছি না, তাই না। এখন দেখেন এখানে কিন্তু আমাদের জায়গা ওয়েস্ট হচ্ছে, এখানে 10 MB ইউজ হয়েছিল 20 MBর মধ্যে, তাহলে 10 MB ওয়েস্ট হচ্ছে। এখানে দেখেন আমাদের 25 MB ইউজ হয়েছিল 30 MBর মধ্যে, তাহলে 5 MB হচ্ছে ওয়েস্ট হচ্ছিল। তা আমরা যদি হতো যে আমাদের যে 10 MB এখানে ওয়েস্ট হচ্ছিলো এটাকে যদি মার্চ করে 20 MBর সাথে নিয়ে আসতে পারতাম, তাহলে সেক্ষেত্রে 30 MB হয়ে গেলে P3কে কিন্তু আমরা রাখতে পারতাম। তো সেটা কিন্তু আমাদের যেই কনসেপ্টের সাথে যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যেহেতু একটা প্রসেসকে আমরা আর ভাঙবো না, মানে পার্টিশনিং করবো না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই P3কে কিন্তু স্পেস থাকা সত্ত্বেও বা এখানে জায়গা ওয়েস্ট হওয়া সত্ত্বেও P3কে আমরা এক্সিকিউশনের জন্য পাঠাতে পারলাম না। তো এটাই হচ্ছে ফ্র্যাগমেন্টেশন ইন্টারনাল এবং এক্সটার্নালের ক্ষেত্রে। তা আসেন এখন আমরা দেখি কন্টিগিউয়াস মেমোরি অ্যালোকেশন, ফিক্সড সাইজ পার্টিশনিং। তা আমরা যে একটু আগে দেখে আসলাম কন্টিগিউয়াস মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে এই যে পার্টিশনের দুটো পার্টস ছিল, তাই না, সেটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভ্যারিয়েবল। তো আমরা এই দুটো এখন দেখব। তো ফার্স্টে দেখি ফিক্সড সাইজ পার্টিশনিংটা কীরকম হয়। তো এই চিত্র দুটো বোঝানোর আগে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। সাপোজ আমাদের এখানে একটা 6 একর জমি আছে, ঠিক আছে, সেখানে আমরা একটা বাড়ি বানাবো, সেখানে যাচ্ছে 3টা ঘর থাকবে। তাহলে সেটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, যে প্রতিটা ঘর হচ্ছে 2 একর 2 একর এরকম করে করে নিতে পারি, ঠিক আছে। অথবা
সাইজটা আমরা চেঞ্জ করতে পারি, 4 একর 2 একর বা 4 একর 1 একর 1 একর এভাবে করতে পারি। তো এই যে কাজটা মানে আমরা কিন্তু এই 6 একরের উপরে যাচ্ছি না, তাই না? মানে এই যে সাইজটা 6 এটা কিন্তু ফিক্সড থাকছে, আমরা জাস্ট এই পার্টিশনগুলোর ভ্যালু চেঞ্জ করছি, বাট মূল যে সাইজটা সেটা কিন্তু সেম থাকছে। এই যে জিনিসটা এটাই হচ্ছে ফিক্সড সাইজ পার্টিশনিং। তো এখন দেখেন আমাদের এখানে 2টা পার্ট আছে, তাই না? এখানে 4টা প্রসেস আসছে, P1 P2 P3 P4। দেখেন আমাদের ধরেন এখানে সাইজ আছে হচ্ছে দুটার ক্ষেত্রে 40, তাই না? এখানে হচ্ছে 4 6 10 10 + 20 30 আর 10 হচ্ছে 40। আবার এখানেও 10 10 10 করে 4টাই ব্লক আছে, সেজন্য এখানেও 40। মানে দুটো সাইজ সেম, বাট দুটাকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করছি। দুটার ক্ষেত্রে আমরা দেখি, ফার্স্টে দেখি এটার ক্ষেত্রে। ধরেন এখানে হচ্ছে P1 P1-এ আসছে কত 5, মানে 5 MB স্পেস লাগবে। তাহলে দেখেন আমাদের ফার্স্ট যে পজিশনটা সেখানে কিন্তু 4 MB, তাই না? তাহলে আমরা এখানে রাখতে পারছি না, তাহলে আমরা এখন এই জায়গাটায় রাখতে পারবো, তাই না? কারণ আমাদের 5 MB দরকার, এখানে 6 MB আছে, তাহলে আমরা ইজিলি এখানে P1-কে রাখতে পারবো। তাহলে আমরা এখানে যদি P1-কে রাখি সেক্ষেত্রে কী হবে দেখেন, আমাদের এই যে পার্টটা এখানে হচ্ছে 1 MB জায়গা কিন্তু ওয়েস্ট হচ্ছে, তাই না? আবার দেখেন আমাদের P2-র জন্য যদি দেখি, এখানে হচ্ছে 4 MB, তাহলে আমরা ইজিলি এখানে P2-কে এখানে রাখতে পারি। তাহলে এখানে P2 আসলে তাহলে এখানে কী হবে দেখেন, 4 MB সে পুরোপুরি জায়গাটাই কিন্তু সে নিচ্ছে, তার কোনো জায়গা ওয়েস্ট হচ্ছে না। এরপরে দেখেন P3 যদি আসে, P3 কত 15, তাই না? তাহলে এখন যদি এখানে আমরা P3-কে নিই, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের 5 MB ওয়েস্ট হচ্ছে, তাই না? এইভাবে হচ্ছে জিনিসটা আসছে। আর P4 দেখেন 13। এখন দেখেন আমাদের এই সবগুলো চেক করে দেখা যাচ্ছে যে এই ব্লকটা এই ব্লকটা এই ব্লকটা সবগুলো ব্লকই কিন্তু ইউজ হয়ে গেছে, জাস্ট অ্যাভেলেবল ব্লক আছে একটাই, সেটা হচ্ছে 10 MB। বাট আমাদের P4-এর যে সাইজটা সেটা হচ্ছে P4-এর সাইজ হচ্ছে 13 MB। তাহলে আমরা কিন্তু এখানে সেই P4-কে রাখতে পারছি না, বা P4-কে সেক্ষেত্রে মেমোরিতে এক্সিকিউট করার চান্স দিতে পারছি না, তাই না? এটাই হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এখন আমরা দেখব এই যে আমাদের আরেকটা বক্স ছিল সেটার ক্ষেত্রে। তো এখন দেখেন আমরা প্রথমে P1-কে যদি রাখি, তাহলে এখানে হচ্ছে P1, তাহলে এখানে কতটুকু জায়গা নষ্ট হচ্ছে 5 MB, তাই না? 10 MB জায়গার মধ্যে আমাদের P1 জন্য হচ্ছে 5 MB ছিল, সেজন্য যেহেতু এটা 10 MB সেজন্য হচ্ছে আমাদের অর্ধেক জায়গা লাগছে। তাহলে 5 আর 10-এর মধ্যে 5 MB ইউজ হচ্ছে আর 5 MB ওয়েস্ট হচ্ছে। আবার P2 যখন আসবে তখন দেখেন কি হচ্ছে, আমাদের যদি এখানে আমরা দিই P2-কে, সেক্ষেত্রে কী হবে, এখানে আমাদের 6 MB ওয়েস্ট হচ্ছে। আবার যখন P3 দিব তখন কিন্তু আমাদের এই পার্টিশনগুলোতে আমাদের এই P3 এবং P4 এর একটার ভ্যালু বসাতে পারবো না, কারণ দেখেন P3 হচ্ছে 15 আর P4 হচ্ছে 13, কিন্তু আমাদের সাইজ হচ্ছে 10 MB 10 MB। তো এখানে একটা প্রবলেম অকার হবে, তাই না? তো আমরা হচ্ছে কন্টিনিউয়াস মেমোরির ক্ষেত্রে ফিক্সড সাইজ পার্টিশনের জন্য আমরা আমাদের পার্টিশনগুলোকে এমনভাবে দিব যাতে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারে। তবে এটা মাথায় রাখতে হবে যে আমাদের মূল যে সাইজটা, যেমন ধরেন এখানে 40 সেখানেও 40, বাট আমরা এখানে এমনভাবে অর্ডারে সাজাইছি যাতে হচ্ছে এই প্রোগ্রামগুলো এক্সিকিউট হতে পারে, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব ফিক্সড সাইজ পার্টিশনিংটা কীভাবে করতে হয়। সেটা হচ্ছে 4টা ওয়েতে করা যায়। একটা হচ্ছে ফার্স্ট ফিট, নেক্সট ফিট, বেস্ট ফিট আর ওয়ার্স্ট ফিট। তো এই 4টার মধ্যে আমরা দেখব কম্পেয়ার করে কোনটা হচ্ছে ফিক্সড সাইজ পার্টিশনিংয়ের জন্য বেস্ট, বা কোনটা সবচেয়ে ভালো, বা কোন ওয়েটা ইউজ করে আমাদের সবগুলো প্রোগ্রামকে আমরা এক্সিকিউট করতে পারি সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা 4টা বক্স নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে FF হচ্ছে ফার্স্ট ফিট, NF হচ্ছে নেক্সট ফিট, BF হচ্ছে বেস্ট ফিট আর WF হচ্ছে ওয়ার্স্ট ফিট। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে আমরা ফার্স্ট ফিট দেখব। এখানে আমাদের 5টার প্রসেস আছে, তাই না? সেটা হচ্ছে তার স্পেস দেওয়া আছে 20 12 15 10 14। তো এখন দেখেন ফার্স্ট ফিট কীভাবে কাজ করে। ফার্স্ট ফিট কাজ করে হচ্ছে ফার্স্টের থেকে সে বারবার স্ক্যান করবে এবং যেই প্রসেসগুলো আসবে সেগুলোকে সে মানে এক একটা স্পেস দেওয়ার বা একটা ব্লক দেওয়ার ট্রাই করবে। তো দেখেন ফার্স্টের ক্ষেত্রে কী হবে, এখানে আমাদের পজিশনগুলো মানে স্পেসগুলো কিন্তু দেওয়া আছে।
এখানে হচ্ছে ফার্স্ট ফিটের জন্য 15, 25, 10, 13, 17, তাই না? তো এখন যদি P1 আসে, P1 ফার্স্টে কী চেক করবে? এই যে এখানে চেক করবে যে P1কে এখানে রাখা যায় কিনা, তাই না? এটা কে চেক করবে? অপারেটিং সিস্টেম চেক করবে। তো আমরা জাস্ট অ্যালগরিদমগুলো বোঝার জন্য এটা দেখছি। তো এই যে P1 এখানে আসলো, সেক্ষেত্রে কী হবে? 20 15-এর তুলনায় বড়, তাহলে এখানে সে জায়গা পাবে না। দেন সে নেক্সট লাইনে যাবে, তাহলে কী হচ্ছে? 25, তাই না? তো এই যে 25, আমাদের যেই P1-এর যে সাইজ 20, সেটা কিন্তু এখানে ফুলফিল হচ্ছে। তাহলে আমরা এখানে যদি 20-কে বসাই, তাহলে এখানে ধরেন আমি 20-কে দিচ্ছি। 20-কে দিলে আমাদের এখানে কি হচ্ছে? যেহেতু এটা সাইজ 25 ছিল, তাহলে 5 MB হচ্ছে ওয়েস্ট হচ্ছে, তাই না? আবার আমরা কি এখন নেক্সট থেকে শুরু করব? না, নেক্সট থেকে শুরু করবো না। যেহেতু এটা ফার্স্ট ফিট, আমাদেরকে অলওয়েজ ফার্স্ট থেকেই শুরু করতে হবে। দেন যখন আবার P2 পাচ্ছে, তখন দেখেন এখানে কত? 12, তাই না? তাহলে আমরা এখন ফার্স্টের জন্য আবার চেক করবো, ফার্স্টের থেকে চেক করবো আবার। তাহলে এখন দেখেন 12, 15-এর যে ব্লকটা, সেখানে ইজিলি বসতে পারবে। এই 12 বসে গেল। তাহলে এখানে হচ্ছে 3 MB, এখানে হচ্ছে 3 MB ওয়েস্ট হচ্ছে, তাই না? আবার দেখেন এখানে যখন P3 আসলো, এখানে হচ্ছে 15, সে আবার ফার্স্ট থেকে চেক করতে করতে আসবে, দেখবে যে ফার্স্ট ব্লকটা আমাদের একটা প্রসেস আছে, সেকেন্ড ব্লকটাতে একটা প্রসেস আছে, থার্ড ব্লকটাতে একটা প্রসেস আছে। এভাবে চেক করতে করতে 13-এ তার জায়গা হচ্ছে না, মানে থার্ড ব্লকটাতে তার জায়গা হচ্ছে না, কারণ তার হচ্ছে 15 লাগবে, এখানে আছে 10। আবার পরেরটা দেখবে এখানে আছে 10, তার লাগবে 15, তাই না? এখানে দেখবে আছে কত? 17, তার লাগবে 15। তাহলে এখানে সে ইজিলি আমাদের ইয়েটা বসাই দিতে পারবে, অর্থাৎ এটা হচ্ছে P4, তাই না? সরি, P3। তাহলে এখানে কতটুকু জায়গা ওয়েস্ট হচ্ছে? এখানে হচ্ছে 2 MB জায়গা ওয়েস্ট হচ্ছে। এখন দেখেন এর পরবর্তীতে কে আসবে? P4। P4 তাহলে আবার প্রথম থেকে চেক করতে করতে আসবে, দেখবে যে এই বক্সটা সে কিন্তু ইজিলি এক্সিকিউট করতে পারে। তাহলে এখানে হচ্ছে P4-কে দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পুরো বক্সটাই লাগছে, কারণ তার সাইজও 10, এখানের বক্সের বা ব্লকের সাইজও হচ্ছে 10। এখন দেখেন P5 হচ্ছে 14, তাই না? কিন্তু দেখেন এখানে আমাদের যতগুলো বক্স ছিল, সবগুলো সে ফার্স্ট থেকে চেক করতে করতে আসবে। এটা ফুলফিল হয়ে গেছে, এটাও ফুলফিল হয়ে গেছে, এটাও ফুলফিল হয়ে গেছে, এইটা ফাঁকা আছে, বাট এটার সাইজ কত? 13, বাট তার লাগবে হচ্ছে 14। আর এখানে হচ্ছে 17-এর যে ঘরটা, সেটা হলে তার হয়ে যেত, বাট এটাও কিন্তু আগের থেকেই ফুলফিল হয়ে আছে। সেই জন্য 13-এর ঘরে কিন্তু সে বসতে পারছে না, কারণ তার স্পেস হচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্রসেস কিন্তু এক্সিকিউশনের জন্য যেতে পারলো না ফার্স্ট ফিটের ক্ষেত্রে, তাই না? তাহলে এখন আমরা দেখব নেক্সট ফিট কীভাবে কাজ করে। নেক্সট ফিটে কীভাবে কাজ করে? ফার্স্টে সে চেক করবে পুরো যেই আমাদের ব্লকটা মেমোরির, সেটা ফাঁকা আছে নাকি কোনো প্রসেস সে তার মধ্যে আছে। যদি কোনো প্রসেস থাকে, সে কী করবে? ওই ব্লকটাকে স্কিপ করে নেক্সট ব্লক থেকে সে আবার স্টার্ট করবে, যে কোন ঘরের প্রসেসকে বসানো যায়। ঠিক আছে, নেক্সট চেক করবে। তাহলে দেখেন যখন P1 আসছে, তখন কিন্তু সে দেখতে পাচ্ছে পুরো ঘরটাই কিন্তু, মানে পুরো ব্লকটাই ফাঁকা। সেক্ষেত্রে সে ইজিলি এখানে হচ্ছে দেখছে 15 তো 20 হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। তাহলে সেজন্য সে আবার নেক্সট ঘরে যাবে 25, তাই না? তাহলে এখন দেখেন, তাহলে এখানে যেহেতু 20, তাহলে সেখানে হচ্ছে P1-কে দিয়ে দিল। তাহলে এখানে কতটুকু ওয়েস্ট হচ্ছে? 5 MB। এখন সে কী করবে? আবার কি ফার্স্ট থেকে চেক করবে? না, ফার্স্ট থেকে চেক করবে না, যেহেতু এটা নেক্সট ফিট, সেজন্য হচ্ছে নেক্সট থেকে চেক করবে, এটার পরের থেকে। এটা যেখানে শেষ হয়েছে, এর পরের দিকে শুরু করবে। দেখেন এখন দেখেন এখানে হচ্ছে P2 হচ্ছে 12, তাই না? তো P2-র ক্ষেত্রে সে এখন আবার দেখতে পাচ্ছে 10, এটা হচ্ছে না। এখন দেখবে পরেরটায় আবার আসবে 13-এ কিন্তু 12 ইজিলি রাখা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে P2 আসবে, তাহলে এখানে হচ্ছে 1 MB জায়গা ওয়েস্ট হচ্ছে। আবার দেখেন তারপরের থেকে আবার সে চেক করবে 12, মানে P2-কে সে এক্সিকিউট করে ফেললো, মানে এক্সিকিউট না, সরি, ব্লকে দিয়ে দিল। দেন হচ্ছে P3-র জন্য কী হচ্ছে? দেখেন 15 দরকার, তাই না? তাহলে এখানে কত আছে? এটার নেক্সটে 17। সে কিন্তু ফার্স্ট থেকে চেক করবে না, নেক্সট ফিট বলতে নেক্সট লাইন বরাবর সে চেক করতে করতে থাকবে। তো যেহেতু এখানে 15 লাগবে, আমাদের এখানে আছে 17, তাহলে ইজিলি এখানে হচ্ছে P3-কেও দেওয়া যাচ্ছে, কারণ তার জায়গাটা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে? 2 MB জায়গা ওয়েস্ট হচ্ছে, তাই না? আবার দেখেন এরপরে আবার সে চেক করবে কি? 10, P4-এর জন্য 10। তাহলে আবার সে ফার্স্ট থেকে চেক করবে, চেক করে এখানে পাবে কত? 10। তাহলে এখানে যদি 10-কে বসাই, তাহলে দেখেন আমাদের এই প্রসেসটা কিন্তু
ইয়ে করতে পারবে না, তাই না? কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমরা আগে থেকেই ডিটারমাইন করতে পারবো না যে কোন ইয়েতে হচ্ছে কোন ব্লকে হচ্ছে এই ইয়েগুলো বসবে। আমরা ফার্স্টে যেই ব্লকটায় ফাঁকা পাবো সেখানে যদি জায়গা থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে হচ্ছে এইটাকে বসাই দেবো। যেহেতু এখানে জায়গা ফাঁকা আছে, যদিও এখানে 10 দিলে এই ব্লকটা ইউজ হয়ে গেলে P5 ইজিলি এক্সিকিউট করতে পারতো, বাট এটা কিন্তু এখানে মানে নেক্সট ফিটের ক্ষেত্রে পসিবল না, কারণ আমাদেরকে যেই ঘর ফাঁকা আছে সেই ঘরকে আগে ফিল আপ করতে হবে, তারপরে নেক্সট ঘর যেতে হবে। যেহেতু এখানে 10 আর এখানে 15 এখানে জায়গা হয়ে যাবে, সেই জন্য হচ্ছে আমরা P4কে এখানে দিয়ে দিব এবং আমাদের কিন্তু 5 MB জায়গা ওয়েস্ট হচ্ছে, তাই না? এখন দেখেন লাস্ট যে প্রসেসটা P5 এটার জন্য এখন সে আবার চেক করতে করতে এসে দেখবে যে এই দুইটা ঘরই ফুলফিল হয়ে গেছে, মাঝখানে এই ঘরটা ফাঁকা আছে, লাস্টে দুটো ঘরও ফুলফিল হয়ে গেছে। তো এখন দেখেন মাঝখানের যে ঘরটা সেটা কিন্তু সাইজ 10, তো এটার সাইজ কত ছিল 14, তাহলে সে কিন্তু এখানে আর এক্সিকিউট করতে পারবে না। তো এটাই হচ্ছে নেক্সট ফিট। আমরা চাইলেই কিন্তু এটা এখানে বসাতে পারতাম না, কারণ এটার নিয়মই হচ্ছে এটা, যেটা এক ঘর করে চেক করতে করতে আসবে, যদি কোনো ঘর ফাঁকা থাকে সেখানে সে চেক করবে যে ওই প্রসেসটাকে ওই ঘরে বসানো যাবে কি না, যদি বসানো যায় সে বসাই দিবে। আর যদি কোনো ঘরে সেই প্রসেসটা বসে যায় তারপরের থেকেই হচ্ছে আবার সে চেক করবে যে আবার কোন কোন ঘর ফাঁকা আছে। সে কিন্তু আবার যে সে এখানে শেষ হয়ে গেল সেই জন্য সে প্রথমে যাবে সেরকম না, কারণ এটা নেক্সট ফিট। ক্লিয়ার? এখন আমরা দেখবো হচ্ছে বেস্ট ফিটের জন্য। বেস্ট ফিট কীভাবে কাজ করে দেখেন। বেস্ট ফিট প্রথমে আমাদের ফুল যেই ব্লকটা মেমোরির সেটাকে সে রিড করে নেবে, রিড করে দেখবে যে কোন প্রসেসের জন্য কোন ব্লকটা দিলে সে ইজিলি এক্সিকিউট করতে পারবে। ঠিক আছে? তো এখন দেখেন আমাদের প্রথমে কি হচ্ছে, প্রথমে আসছে হচ্ছে P1। তো দেখেন যখন P1 আসবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেস্ট ফিট যেটা সেটার ক্ষেত্রে সে প্রথমে পুরো যেই ব্লকগুলো বা পুরো মেমোরিটাকে সে একবার রিড করে নেবে। রিড করে নেওয়ার পর সে চেক করবে যে কোন ব্লকে দিলে P1 ইজিলি এক্সিকিউট করতে পারবে। আমরা P1কে যদি দেখি, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 25, তাহলে P1 হচ্ছে এখানে ইজিলি এক্সিকিউট করতে পারবে, তাই না? তাহলে এখানে হচ্ছে P1কে দিয়ে দিচ্ছি এবং এখানে হচ্ছে আমাদের 5 MB ওয়েস্ট হচ্ছে, তাই না? তো এখন আমরা দেখবো হচ্ছে P2-র জন্য। P2 দেখেন কত আছে 12, তাহলে আবার সে পুরো যে মেমোরিটা বা পুরো যে ব্লকটা সেটাকে সে স্ক্যান করবে। এখন দেখবে যে এখানে হচ্ছে 13 যে ব্লকটা সেখানে যদি 12কে বসাই ইজিলি কিন্তু সেটা এক্সিকিউট করা যাবে। সেক্ষেত্রে আমাদের ওয়েস্টটাও কম হচ্ছে। ওয়েস্ট মানে বেস্ট ফিটের ইয়েটাই হচ্ছে আমাদের যতটুকু সম্ভব মানে মেমোরি ওয়েস্টটাকে কমানো। ঠিক আছে? তো এখন দেখেন আমরা যদি 15-এ বসাতে পারতাম, বাট সেখানে কি হচ্ছিল, সেখানে আমাদের 3 MB জায়গা ওয়েস্ট হচ্ছিল। যদি 13-এ বসাই সেক্ষেত্রে দেখেন কি হবে, আমাদের 1 MB জায়গা ওয়েস্ট হবে। মানে মেমোরি ওয়েস্টটাকে কমানোই হচ্ছে আমাদের বেস্ট ফিটের কাজ। তাহলে যেহেতু আমাদের 12 আর এখানে হচ্ছে 13, তাহলে আমরা ইজিলি হচ্ছে এখানে P2কে বসাই দিব। দেন হচ্ছে আমাদের এখানে কতটুকু স্পেস ওয়েস্ট হবে, সেখানে হচ্ছে 1 MB স্পেস হচ্ছে ওয়েস্ট হবে। আবার দেখেন P3-র জন্য, P3-তে হচ্ছে 15, তাই না? তাহলে আমরা P3-কে ইজিলি হচ্ছে এই ঘরটাতে বসাই দিতে পারি, তাহলে এখানে কোনো জায়গা ওয়েস্ট হচ্ছে না। এখানে ব্লকটা সাইজও 15, P3-র দরকারও হচ্ছে 15। এখন দেখব P4-এর জন্য। P4-এর জন্য আবার সে স্ক্যান করবে, স্ক্যান করে দেখতে পাচ্ছে এই যে এই ব্লকটা এখানে সাইজ 10, ওর লাগবেও 10, তাহলে আমরা এখানে আবার P4-কে বসাই দিলাম। এখানে কোনো ধরনের হচ্ছে স্পেস ওয়েস্ট হচ্ছে না। আর এখানে হচ্ছে P5-এর জন্য হচ্ছে লাগবে 14, আমাদের এই স্ক্যান করে দেখতে পাচ্ছে একটা ঘরে অবশিষ্ট আছে সেটা হচ্ছে 17, তাহলে ইজিলি হচ্ছে 14 এই 17-এর ঘরে আমরা লিখতে পারি, তাই না? তাহলে এখানে হচ্ছে P5। তাহলে কতটুকু জায়গা আমাদের এখানে ওয়েস্ট হচ্ছে, এখানে হচ্ছে 3 MB। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলো প্রসেসই এক্সিকিউট করা পসিবল হলো, তাই না, বেস্ট ফিটের ক্ষেত্রে। এখন আমরা দেখব ওর্স্ট ফিটের ক্ষেত্রে। ওর্স্ট ফিটের ক্ষেত্রে কীভাবে হয় দেখেন, যে আমাদের মেমোরির সবচেয়ে বড় জায়গা যেটা সেটাকে সে আগে এক্সিকিউশনের জন্য দিবে, তারপরে তার করসপন্ডিং ছোটো ছোটো যে জায়গাগুলো সেগুলোকে সে দিবে। সেটা কীভাবে আমরা এক্সাম্পলটার মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরেন যখন P1 আসলো তখন সে এই যে আমাদের ব্লকটা সেটাকে সে রিড করবে, রিড করে দেখবে সবচেয়ে বেশি জায়গা আছে কোন ব্লকটার, সবচেয়ে বেশি জায়গা আছে এখানে, তাই না? তাহলে এখানে সে P1-কে এক্সিকিউশনের জন্য দিবে এবং এখানে হচ্ছে 5 MB ওয়েস্ট হচ্ছে। দেন সে দেখতে পাচ্ছে কি আছে এখানে P2-র হচ্ছে 12, তাই না? তাহলে এখন আবার সে চেক করবে যে এই যে ইয়েটা মেমোরিটা বা ব্লকগুলো তার মধ্যে সবচেয়ে বেশি জায়গা আছে কোন জায়গায়,
তারপর সে দেখতে পাচ্ছে সবচেয়ে বেশি জায়গা আছে হচ্ছে এখানে, তাই না? কারণ 15, 10, 13, 17 এখানে সবচেয়ে বেশি জায়গা আছে, তাহলে এখানে সে 12কে দিয়ে দিচ্ছে, তাহলে এক্ষেত্রে তার 5 MB ওয়েস্ট হচ্ছে। আবার যখন P3 আসবে তার দরকার কত 15, তাই না? তাহলে আবার সে চেক করবে যে এইগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড়। তো দেখেন P3-র জন্য আমাদের 15 দরকার ছিল, এখানেও কিন্তু একটা 15 আছে, এটা কিন্তু সবচেয়ে বড় এই ইয়েগুলোর মধ্যে, তাই না? 15, 10 আর 13 তো বাকি আছে, তাহলে 15 আমাদের ইজিলি P3-কে বসাই দিচ্ছি এবং এখানে কোনো ধরনের ওয়েস্ট হচ্ছে না। দেন হচ্ছে P4 এর জন্য আবার সে স্ক্যান করবে, সবচেয়ে বড় জায়গাটাকে সে নিবে, 10কে কিন্তু সে নিবে না, তাই না? কারণ ওয়েস্ট ফিটের ক্ষেত্রে আমাদের দেখতে হবে সবচেয়ে বড় স্পেস কোনটা, সেখানে হচ্ছে সে ওই মেমোরিটাকে দিয়ে দিবে, মানে প্রসেসটাকে মেমোরিতে অ্যাসাইন করবে। অর্থাৎ এখানে সবচেয়ে বড় হচ্ছে 10 আর 13, তাহলে এখানে সে P4-কে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের P4-এর দরকার ছিল কত 10, তাই না? এই যে 10 দরকার ছিল, তাহলে P4-এর যত 10 দরকার ছিল এখানে ছিল 13, তাহলে এখানে হচ্ছে 3 MB ওয়েস্ট হচ্ছে। আর লাস্টলি দেখেন এখানে হচ্ছে P5-এর হচ্ছে লাগবে কত 14, বাট আমাদের এখানে একটা ঘরে অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে 10 যেহেতু 14-এর তুলনায় ছোটো, সেই জন্য এখানে P4-কে আমরা এক্সিকিউট করতে দিতে পারছি না। তাহলে এক্ষেত্রে দেখেন যে ফিক্সড সাইজ পার্টিশনিংয়ের ক্ষেত্রে আমাদের বেস্ট ফিটটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর আমাদের সবগুলো প্রসেসকে এক্সিকিউট করার জন্য, তাই না? তো আমরা একটু আগে হচ্ছে কন্টিনিউয়াস মেমরি অ্যালোকেশন দেখছিলাম, সেটা কিসের জন্য? সেটা ছিল ফিক্সড সাইজ পার্টিশনিংয়ের জন্য। এখন আমরা দেখব ভ্যারিয়েবল সাইজ পার্টিশনিংয়ের জন্য। পার্টিশনিং দুই ধরনের ছিল, সেটা আমরা আগে দেখে আসছি, সেটা হচ্ছে ফিক্সড সাইজ আর একটা হচ্ছে ভ্যারিয়েবল সাইজ। তো ফিক্সড সাইজ দেখে আসলাম, এখন আমরা ভ্যারিয়েবল সাইজটা দেখব। তো ভ্যারিয়েবল সাইজের জন্য আমাদের যেই মেমোরিটা সেটা হচ্ছে এরকমভাবে ফাঁকা থাকবে। আমরা যে ফিক্সড সাইজ যেটা দেখে আসছিলাম একটু আগে, সেটা কিন্তু ব্লক আকারে ভাগ করা ছিল, তাই না? ভ্যারিয়েবল সাইজে কিন্তু এরকম ব্লক দেওয়া থাকবে না, জাস্ট এরকম একটা ফুল মেমোরি স্পেস দেওয়া থাকবে এবং আমাদের সেখানে যে প্রসেসগুলো আসবে সেই অনুযায়ী হচ্ছে তারা ইজিলি তাদের প্রয়োজন অনুসারে জায়গা দখল করতে পারবে, ঠিক আছে? তো দেখেন আমি এটার ক্ষেত্রে দেখাই, ধরেন এটার স্পেস হচ্ছে 60 MB। তো এখানে আগে থেকে আমাদের বলা আছে যে ওই যে OS অপারেটিং সিস্টেম যেটা, সেটার জন্য 10 MB জায়গা আগের থেকেই সে দখল করে আসে, ঠিক আছে? বাকি আছে 50 MB। তো এটাকে আমাদের এই যে ইয়েটা মেমোরিটা এর মধ্যে অ্যাক্সেস করতে হবে বা প্রসেসগুলোকে এক্সিকিউট করতে হবে। কারণ আমরা জানি সেকেন্ডারি মেমোরি থেকে আমাদের প্রাইমারি মেমোরিতে হচ্ছে প্রসেসগুলো আসে এবং সেটা সিপিইউতে যায়, তাই না? সেজন্য হচ্ছে আমরা সেকেন্ডারি মেমোরি থেকে, এটা হচ্ছে প্রাইমারি মেমোরিতে এই প্রসেসগুলো আসবে এবং সেগুলো আস্তে আস্তে সিপিইউতে এক্সিকিউশনের জন্য যাবে, ঠিক আছে? তো ফার্স্টে দেখেন এখানে আসতে হচ্ছে P1-এর জন্য 10, অর্থাৎ 10 MB। তাহলে আমরা ইজিলি হচ্ছে এখানে 10 MB দিয়ে দিতে পারি, কারণ পুরো ইয়েটাই তো ফাঁকা, তাই না? তাহলে এখানে হচ্ছে 10 MB দিয়ে দিলাম। দেন হচ্ছে P2-র জন্য হচ্ছে 15, তাহলে আমরা এখানে আবার হচ্ছে 15 MBও দিয়ে দিলাম। দেন হচ্ছে P3-র জন্য 20, যেহেতু এখানে অবশিষ্ট জায়গা এখনও আছে, কারণ এখানে 60 MB 10 MB হচ্ছে অপারেটিং সিস্টেমের জন্য, আর এখানে হচ্ছে 25 MB ইউজ হয়েছে। বাকি মানে 50-50-র মধ্যে আমাদের হচ্ছে হাফ ইউজ হয়েছে, হাফ কিন্তু এখন অ্যাভেলেবল আছে, তাই না? তাহলে দেখেন এরপরে কি আসবে, P3 আসবে। P3-র কত 20 MB জায়গা লাগবে, তাহলে সে 20 MB-কেও নিয়ে নিচ্ছে, ঠিক আছে? দেন হচ্ছে P4-এর ক্ষেত্রে এখানে কত 5, তাহলে এখানে সে 5কে নিয়ে নিচ্ছে। আমাদের অবশিষ্ট স্পেসও হচ্ছে 10। এখন দেখেন P5-এ হচ্ছে আমাদের স্পেস আছে 10, তাই না? তাহলে 10কে সে ইজিলি এখানে অ্যাক্সেস করতে পারবে। এই যে দেখেন আমরা ভ্যারিয়েবল সাইজ যেই ইয়েটা মেমোরি অ্যালোকেশনটা, তার মাধ্যমে ইজিলি হচ্ছে সবগুলো প্রসেসকে আমাদের প্রাইমারি মেমোরিতে বা র্যামে রাখতে পারলাম, তাই না? এখন আমরা ভ্যারিয়েবল সাইজ পার্টিশনিং দেখি, চলেন। তো এটা হচ্ছে ভ্যারিয়েবল সাইজ পার্টিশনিং। তো এখানেও আমরা একটু আগে যেটা দেখে আসলাম ওইটার মতনই, মানে ফিক্সড সাইজ পার্টিশনের মতনই 4টা ধাপ আছে, সেটা হচ্ছে ফার্স্ট ফিট, নেক্সট ফিট, বেস্ট ফিট আর ওর্স্ট ফিট, হ্যাঁ। তো এখন দেখেন এখানে হচ্ছে আমাদের 4টার প্রসেস দেওয়া আছে এবং এখানে হচ্ছে আমরা 4টা ঘর আঁকায় নিছি, ফার্স্ট ফিট, নেক্সট ফিট, বেস্ট ফিট আর ওর্স্ট ফিটের জন্য। তো এই যে এই জায়গাটা যা আমরা এরকম করে রাখছি, তো এখানে এটার মানে কী বোঝাচ্ছে, এটার মানে বোঝাচ্ছে হচ্ছে এই যে 20 আর 30 এখানে কোনো প্রসেস অলরেডি আছে। আমরা একটু কি দেখছিলাম ভ্যারিয়েবল সাইজের একটা এরকম ফাঁকা ঘর থাকে, তাই না? ধরেন এখানে কোনো প্রসেস হচ্ছে আমাদের এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে? একটা এক্সাম্পল তো দেখাই। ধরেন এটা আমাদের একটা র্যাম। তো এখানে হচ্ছে আমাদের
4টা ঘর আছে, তাই না? তো এই ক্ষেত্রে এখানে হচ্ছে 10, 15, 20 আর 30, এগুলো হচ্ছে এই ব্লকগুলোর স্পেস, মানে যেই প্রসেসগুলোই হচ্ছে প্রসেসগুলোর স্পেস। এখানে হচ্ছে P1, P2, P3 আর হচ্ছে P4। ধরেন আমাদের P1 এর জন্য রিকোয়ার্ড ছিল 10 আর P4 এর জন্য রিকোয়ার্ড ছিল হচ্ছে 30 আর P2 এর জন্য ছিল হচ্ছে 20 আর P3 এর জন্য ছিল হচ্ছে 35, ঠিক আছে? ধরেন এগুলো আমাদের রিকোয়ার্ড ছিল। তো এখন দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের যে ব্লকটা সেটা কিন্তু, তা আমাদের যেই এটার সাইজ হচ্ছে 65, তাই না? আর এখানে আমাদের যেই প্রসেসগুলো আসছে সেটার সাইজ হচ্ছে 85। তাহলে আমাদের কি র্যামের সাইজ থেকে ওভার হয়ে যাচ্ছে, সেজন্য হচ্ছে এই P2 আর P3 এক্সিকিউট শেষ করতে পারছে না। বাট P1 এবং P4টা যেহেতু তাদের রিকোয়ার্ড ছিল হচ্ছে 10 আর 30, তো 10 আর 30তে তারা হচ্ছে এক্সিকিউট করছে, ঠিক আছে? তো এখন এখানে দেখেন, যদি এখানে ধরি এখানে 20 আর 30 জায়গায় কোনো একটা প্রসেস এক্সিকিউটের জন্য আসে পেন্ডিং অবস্থায়, তার এক্সিকিউশন কমপ্লিট হয়নি, বাট এই দুটো জায়গার যে ঘরগুলো মানে ইয়েগুলোর প্রসেসগুলো সেগুলো এক্সিকিউশন হয়ে গেছে সাপোজ, ঠিক আছে? তো এখন আমাদের P1 আসলো। P1-এর জন্য দেখেন ফার্স্ট ফিটের ক্ষেত্রে কী হবে, ফার্স্টের থেকে চেক হবে, তাই না? তো P1 হচ্ছে 50, এখানে স্পেস কত 100, তাহলে ইজিলি সে 50কে হচ্ছে এখানে স্পেস দিতে পারবে, বা P1কে P1 50 যে যেটা লিখে সেটা সম্ভব যার যেটা ইচ্ছা, ঠিক আছে? তাহলে এখানে দেখেন 50 যদি ইউজ হয় সেক্ষেত্রে এখানে স্পেস ছিল কত 100, তাহলে এখানে হচ্ছে সে হাফ ইউজ করছে, এখানে হচ্ছে 50 MB ওয়েস্ট হচ্ছে, তাই না? আবার দেখেন P2-র জন্য সে চেক করবে কি 75, আবার সে ফার্স্ট থেকে চেক করবে, যেহেতু ফার্স্ট ফিট সেজন্য সে প্রতিবার ফার্স্টের থেকে চেক করতে করতে নিচের দিকে আসবে। তো এখন দেখেন কি হবে, আমাদের এখানে চেক করবে 50, তাই না? কিন্তু তার লাগবে কত 75। তাহলে আবার দেখছি এখানে একটা প্রসেস হোল্ড অবস্থায় আসছে, তাহলে আবার নিচের ঘরে আসবে, তাহলে এখন সে দেখতে পাচ্ছে এখানে হচ্ছে 150, তাহলে সে এখান থেকে ইজিলি কিন্তু P2-কে বসাই দিতে পারছে, তাই না? তাহলে এখানে কতটুকু ওয়েস্ট হচ্ছে দেখেন, তাহলে যেহেতু এখানে সে P2-কে বসাই দিচ্ছে সেখানে তার ছিল কত 75 আর এখানে স্পেস ছিল কত 150, তাই না? তাহলে এখানে তার 75 স্পেস হচ্ছে ওয়েস্ট হচ্ছে। মানে ওয়েস্ট বলতে কি, আমাদের ভ্যারিয়েবল সাইজের জন্য যেহেতু আমাদের যেরকম ফাঁকা ঘর ছিল সেজন্য হচ্ছে আমরা এই যে জায়গাগুলো বেঁচে আসে, যেমন 50, 75 যে জায়গাগুলো বেঁচে আসে সেগুলোকে আমরা রিইউজ করতে পারবো, ঠিক আছে? আবার কোনো প্রসেসের জন্য ইউজ করতে পারবো। এখন দেখেন P3 আসলো, P3 কত লাগবে 100, তাই না? সে ফার্স্ট থেকে চেক করতে করতে আসবে, এখানে আছে কত 50 অ্যাভেলেবল এই মুহূর্তে, তাহলে এখানে সে পারবে না P3 এক্সিকিউট করতে। দেন আবার এখানে দেখবে একটা প্রসেস ওয়েটিং অবস্থায় আছে, দেন এখানে সে আবার চেক করে দেখবে কি 75, তার 100 কিন্তু হচ্ছে না। আবার নেক্সটে হচ্ছে দেখবে আর একটা প্রসেস এখানে পেন্ডিং অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে P3 এখানে এক্সিকিউশনের চান্স পাবে না। এখন হচ্ছে P4 দেখবো, P4-এর জন্য কত লাগবে 25, তাই না? তাহলে সে আবার ফার্স্ট থেকে চেক করতে করতে আসবে, ফার্স্ট থেকে চেক করতে করতে দেখছে যে 50, তাহলে এখানে সে ইজিলি 25-কে দিতে পারবে। তাহলে 25 যদি সে এখানে P4-কে দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে এখন তাহলে কতটুকু পেন্ডিং মানে কতটুকু জায়গা থাকছে এখানে 50 জায়গায় 25, তাই না? 50 হচ্ছে মেমোরি স্পেসটা ছিল, সেক্ষেত্রে যখন সে 25 যেই প্রসেসটা সেটাকে দিয়ে দেওয়ার জন্য, তাহলে 25 মাইনাস 50 হচ্ছে 25 থাকছে। তাহলে আমাদের প্রসেসগুলো এখানে হয়ে গেল, বাট P3-কে কিন্তু আমরা এখানে ফার্স্ট ফিটে এক্সিকিউট করতে বা আমাদের যে র্যামের মধ্যে নিতে পারলাম না, ঠিক আছে? এখন আমরা দেখব নেক্সট ফিটের জন্য কী হবে দেখেন, সে প্রথমে তো দেখতে পাচ্ছে ঘরগুলো ফাঁকা আছে, সে কী করবে আগে P1-কে চেক করবে। এখন দেখেন এখানে P1-কে সে ইজিলি রাখতে পারতো না, কারণ এখানে হচ্ছে 100, তো এখানে P1-কে রাখছে, তাহলে এখানে হচ্ছে 50 MB ওয়েস্ট হচ্ছে। আবার সে দেখতে পাচ্ছে কি এখানে P2-তে 75, তাহলে যেহেতু এখানে এক্সিকিউট হয়ে গেছে তাহলে সে কী করবে তার নেক্সট স্টেটে আসবে, এখানে দেখবে আর একটা প্রসেস আছে, তাহলে আবার সে নেক্সট একটা আসবে, দেখবে এখানে কোনো স্পেস ফাঁকা আছে কিনা, দেখবে হ্যাঁ এখানে হচ্ছে 150 মেগাবাইট স্পেস ফাঁকা আছে, 75-কে সে ইজিলি হচ্ছে এখানে বসাই দেবে 75 বা P2, ঠিক আছে? তাহলে এখানে কতটুকু জায়গা বেঁচে থাকছে রিমেনিং 75, তাই না? তারপরে সে কী করবে, এখানে তার P2-কে বসানো হয়ে গেল, এখন সে আসবে কি P3, যেহেতু নেক্সট ফিট
তাহলে সে কী করবে, আবার ফার্স্ট থেকে চেক করবে না, সে তার যেহেতু এখানে সে লাস্ট ইয়েটা বসাইছে P2, এর পরের যে ধাপটা সেটা সে চেক করবে। দেখেন এখানে কিন্তু আর একটা প্রসেস অলরেডি এক্সিস্ট করছে, তাই না? সেজন্য সে এখানে আর বসাতে পারবে না, আবার ফার্স্ট থেকে চেক করতে করতে আসবে। তো দেখেন এখানে হচ্ছে কতটুকু ছিল 50, তার লাগবে কত 100, তাই না? তাহলে এখন দেখেন 50 100 হচ্ছে না, দেন আবার সে নিচেরটায় আসবে, এখানে দেখবে একটা প্রসেস অলরেডি এক্সিস্ট করছে, এখানেও হবে না। দেন আবার সেখানে আসলে দেখলো কত আছে 75 MB স্পেস হচ্ছে ফাঁকা আছে, তার লাগবে 100, কিন্তু সে কিন্তু এখানে বসতে পারছে না। আবার সে পরেরটা চেক করবে, এখানেও সে দেখবে আর একটা প্রসেস এক্সিস্ট করছে, এখানেও সে বসতে পারে। তাহলে কি P3 আমাদের এক্সিকিউট হলো না। এখন দেখব P4 এর জন্য। P4 এ কত আছে 25, তাই না? তাহলে সে কী করবে, যেহেতু আমাদের এখানে হচ্ছে লাস্ট ইয়েটা শেষ হয়েছিল P2 র জন্য, তো সেইখান থেকে চেক করা শুরু করবে, কারণ আমরা P3 কিন্তু এক্সিকিউট করতে পারিনি, তাই না? তো এখন দেখেন 75 মেগাবাইট স্পেস হচ্ছে ফাঁকা আছে, তাহলে সে কী করবে, আবার এখান থেকে পরেরটাই চেক করবে। তাহলে চেক করার সময় দেখতে পাচ্ছে যে 75-এর মধ্যে তার লাগবে কত 25, তাহলে সে ইজিলি 25কে হচ্ছে এখানে দিতে পারছে। তাহলে তার কাছে কতটুকু স্পেস এখন অ্যাভেলেবল আছে 50, তাই না? এটাই হচ্ছে নেক্সট ফিট। আমরা এখন দেখব বেস্ট ফিটের জন্য। বেস্ট ফিট কীভাবে কাজ করে বলছিলাম, যে কোন প্রসেসের জন্য কোন পোর্শনটুকু দিলে আমাদের জন্য বেস্ট হবে, সেটাই হচ্ছে বেস্ট ফিট কাউন্ট করে। তো এখন দেখেন P1 এর জন্য এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 150 আছে, তাই না? তাহলে P1কে সে এখানে ফার্স্টে হচ্ছে দিয়ে দিবে স্পেসটা, তাহলে এখানে হচ্ছে 50 MB জায়গা বাকি থাকছে। আবার P2 জন্য দেখবে এখানে 150 সবচেয়ে ভালো যে স্পেসটা সেটা দেবে, তাহলে 75কে দিল, তার কাছে বাকি থাকছে অবশিষ্ট থাকছে 75% স্পেস, তার কাছে ফাঁকা থাকছে, তাই না? এখন দেখেন P3 জন্য লাগবে কত 100, সে কিন্তু 100কে দিতে পারছে না, কারণ তার মেমোরিতে আর জায়গা হচ্ছে না। এখন দেখেন কী হবে, P4 এর জন্য হচ্ছে 25কে সে দেখবে এবং সবগুলোকে সে রিড করার পরে যেটা সবচেয়ে ভালো স্পেস সেটাকে সে দিবে, তাই না? কিন্তু তার ইয়েটা যাতে কম হয়, মানে আমাদের যেই মেমোরি যে ওয়েস্ট হচ্ছে সেটার জন্য কম হয়, সেটার দিকেই বেস্ট ফিটটা হিসাব রাখে, তাই না? তাহলে আমরা যদি এখানে 50 জায়গায় 25কে প্লেস করে দিই, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের 25 MB ওয়েস্ট হচ্ছে, তাই না? মানে আমাদের ওয়েস্টের পরিমাণটা কমে গেল, এটাই হচ্ছে বেস্ট ফিট। এখন আমরা দেখব ওয়ার্স্ট ফিটের জন্য। ওয়ার্স্ট ফিটের জন্য কী বলছিলাম, যে আমাদের সবচেয়ে বড় যে স্পেস সেটা কিন্তু সে প্রসেসকে মানে দেওয়ার জন্য সে চাবে, তাই তো? তাই এখন দেখেন এখানে P1 হচ্ছে 50, তাহলে এখন সে সবচেয়ে বড় স্পেসটা দিবে, তাহলে সবচেয়ে বড় স্পেস কোনটা 150, তাহলে এখানে সে P1কে দিয়ে দিল, তাহলে এখানে কতটুকু জায়গা বাকি থাকছে 100, তাই না? এখন দেখেন এরপর আসবে কি P2 জন্য কত লাগবে 75, তাহলে আবার সে ফার্স্ট থেকে চেক করবে, তাহলে এখানে দেখেন 100 আছে, এখানেও 100 আছে, তাহলে সে যে কোনো এক জায়গা থেকে দিয়ে দিবে। সাপোজ আমি এখান থেকে দিলাম, তাহলে এখানে সে P2কে দিয়ে দিল, তাহলে এখানে কত হচ্ছে, তার লাগতো হচ্ছে 75, বাট এখানে আসছে হচ্ছে 100, তাহলে কতটুকু জায়গা বেঁচে যাচ্ছে 25, তাই না? এখন দেখেন P3 জন্য লাগবে কত 100, এই যে এই জায়গাটাই কিন্তু 100 অ্যাভেলেবল আছে, তাহলে এখানে সে কী করবে P3কে দিয়ে দিবে এবং সে ফুল জায়গাটায় এক্সিকিউট করতে, মানে পুরো জায়গাটা জুড়ে সে থাকতে পারবে, মানে স্পেসটা সে নিতে পারবে। লাস্টে দেখেন হচ্ছে P4 এর লাগবে কত 25, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 25 অ্যাভেলেবল আছে, তাহলে এখানে হচ্ছে আমরা ইজিলি P4কেও 25 স্পেসটা কেটে P4কে এখানে দিয়ে দিতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল সাইজ পার্টিশনিং। ভ্যারিয়েবল সাইজে কোনো নির্দিষ্ট ব্লক থাকে না, যেখানে আমরা ফাঁকা জায়গা পাবো সেখানেই কিন্তু আমরা প্রসেসকে মানে তার প্রসেসকে দিয়ে দিতে পারবো, যদি তার স্পেসটা ওই স্পেসের সাথে মিলে যায়। তো এক্ষেত্রে দেখেন আমরা যখন ফিক্সড সাইজ পার্টিশনিং দেখলাম, সেক্ষেত্রে ছিল বেস্ট ফিটটা হচ্ছে ফিক্সড সাইজ পার্টিশনের জন্য বেস্ট ছিল, তাই না? মানে সবচেয়ে ভালো কেস ছিল যেখানে সবগুলো প্রসেসই হচ্ছে আমাদের এক্সিকিউট করতে পারছে। এক্ষেত্রে দেখেন ভ্যারিয়েবল সাইজ পার্টিশনিং যখন আমরা দেখলাম, তখন দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট ফিট, নেক্সট ফিট, বেস্ট ফিট কোনোটাতেই হচ্ছে সবগুলো প্রসেস এক্সিকিউট করতে পারছে না, জাস্ট ওয়ার্স্ট ফিটে হচ্ছে সবগুলো প্রসেস এক্সিকিউট করতে পারছে। তাহলে আমরা ইজিলি বলতে পারি ভ্যারিয়েবল সাইজ পার্টিশনিংয়ের ক্ষেত্রে ওয়ার্স্ট ফিটটাই হচ্ছে বেস্ট সলিউশন, তাই না? তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা প্যাগিং, তারপরে হচ্ছে সেগমেন্টেশন, আর লাস্টলি হচ্ছে টিএলবির জন্য দেখব।
তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।